বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমাকে যারা শুনছেন, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমি আজকে এই বিশেষ দিনে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কিছু কেমিস্ট্রির কিছু টপিক নিয়ে। সেই টপিকগুলো বলার আগে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা আজকে সহ যে 26টি রোজা আমরা পবিত্র মাহে রমজান আমরা পালন করে যাচ্ছি এবং আজকের রাত্রটি এমন একটি বিশেষ রাত্র যেটা আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র একটি রাত্র। এবং তোমরা জানো এই রাত্রে অর্থাৎ 27শে রমজান রাত্রে আমাদের মহাগ্রন্থ আল কোরআন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হন। সুতরাং এমন একটি মহিমান্বিত রজনীকে সামনে রেখে আমি আজকে রসায়নের কিছু ক্লাস, কিছু পড়া তোমাদের সামনে হাজির করব। তার আগে আমি একটা বিষয় তোমাদেরকে একটু শেয়ার করি, সেটা হলো আমাদের কোভিড-19 নিয়ে একটা পরামর্শটা হলো, তোমরা প্রায় গত 2.5 মাস যাবৎ যার যার বাসা বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছো, অনেক সাবধানে চলাফেরা করছো। আমার একটা মেসেজ থাকলো আজকের ক্লাসের মাধ্যমে, সেটা হলো যে তোমরা তোমাদের ইমিউনিটি যে ক্ষমতা, রোগ প্রতিরোধ যে ক্ষমতা, এটা বাড়াবে। কেন বলছি আমি একটু যদি বলি, আমি ক্লাসে বিশেষ করে অনার্স ক্লাসের ছেলে মেয়েদেরকে একটা কথা বলি, তোমাদেরকে যদি আমি খুব শক্ত কথা বলি তোমরা হয়তো এখন আমাকে গালি দিবে, আর যদি নরম কথা বলি তাহলে তোমরা আমাকে বাহাবা দিয়ে আমাকে পার করে দিবে। কিন্তু যখন তোমাকে কিছু শিখাতে পারবো না, পরবর্তীতে যায় আমাকে গালি দিবে। তো গালি যেহেতু আমাকে খেতেই হবে, আমি এখনই তোমাদের থেকে গালিটা খেয়ে নেব, অর্থাৎ তোমাদেরকে পড়াশোনার জন্য কিছু শক্ত কথা বলবো। তা আমি কথাটা এই জন্য তোমাদের সাথে বললাম, সবার উদ্দেশ্যে বললাম যে লকডাউন না হয় আগামী 1 মাস থাকলো বা 15 দিন বা 2 মাস থাকলো, এক পর্যায়ে লকডাউন থেকে তো আমাদেরকে বের হয়ে আসতেই হবে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কথাটি বলছে যে এ ধরনের প্যান্ডামিক ডিজিজ, বিশেষ করে এইডসের মতো, এটাকে কখনোই 100% সারা পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব না। তার মানে হলো আগামী 1 মাস পরে হোক, 6 মাস পরে হোক, আমরা কিন্তু কখনো না কখনো এই ভাইরাসের মুখোমুখি হতেই হচ্ছে। তো সেজন্য আমি বলছি যে তোমরা যদি ইমিউনিটিটাকে ডেভেলপ করো, তাহলে যে কোনো মুহূর্তে হোক তোমাদেরকে যদি অ্যাটাক করে এই ভাইরাসটা, তাহলে ইজিলি সেখান থেকে ওভারকাম করে যাবে। আমি আমার কথা বলছি, আমি আজ থেকে 2 সপ্তাহ আগে আমার একটু প্রবলেম দেখা দিচ্ছিল। আমি যদিও কারোর সাথে শেয়ার করিনি, 2 সপ্তাহ আগের কথা বলছি, সেটা আমার ওয়াইফ ফ্যামিলিতে জানে শুধু। সেটা হলো আমার গলা চুলকাচ্ছিল এবং হাত পা জ্বালা পোড়া করছিল এবং হালকা জ্বর জ্বর ভাব হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি ওভারঅল যে আমার চিন্তা থেকে মনে হচ্ছে যে হয়তো বা কোভিড সেটা আমাকে অ্যাটাক করেছে, করোনা ভাইরাস অ্যাটাক করেছে। ঠিক যেভাবে আমার ইমিউনিটিটাকে আমি ঠিক রাখতে পেরেছি, সেটা হলো একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করে আমি চলার চেষ্টা করছি। পাশাপাশি যে সমস্ত থেরাপি, বিশেষ করে যে সমস্ত খাবার খেলে এটা যদি সংক্রমিত হয়ও এটা অটোমেটিক্যালি কেটে যাবে, আমি সেই খাবারটাকে আমি তখন একটু জোরদার করেছি। জাস্ট 3টা দিন আমি সেই কাজটা করেছি। আমি কাউকে বলিনি এই জন্য, কারণ এখানে এগুলোতে অনেক প্যানিক সৃষ্টি হয় এবং প্যানিক সৃষ্টি হলে আরও বেশি ক্ষতি হয়। আমি চুপচাপ নিজেকে 3টা দিন একদম আলাদা রেখেছি এবং বিশেষ করে মশলা দিয়ে
লেবু দিয়ে যে চা আমি সেহারির পরে, সেহারি খাওয়ার পরে এবং ইফতার করার ইমিডিয়েট পরে আমি 2বার করে খেয়েছি, এবং লেবুর শরবত কিন্তু আমি খেয়েছি। 3 দিনে আমার এই হালকা জ্বর ভাবটা এবং গলার যে একটু চুলকানো, হ্যাঁ, যে ইয়েটা সেটা আমার চলে, এবং হাত পা যে জ্বালা পোড়া করে সেটা আমার চলে গেছে, একেবারে স্বাভাবিক হয়ে গেছে। এবং আমি 2টা নাফা খেয়েছি, নাফা এক্সটেন্ট যেটা খেয়েছি, এর বাইরে আর আমি কোনো কিছু খাইনি। আমি এই জন্য শেয়ার করলাম। এর আগে কিন্তু আমি কারোর সাথে এই কথাগুলো বলিনি, এই জন্য, কারণ অনেকের মধ্যে প্যানিক সৃষ্টি হতে পারে। তো যাই হোক, আমি কথাগুলো এই জন্য বলছি, এটা কোনো বিষয়ে না, আজ হোক কাল হোক, আমরা একদিন, 1 মাস, 5 মাস, 6 মাস পরে হোক আমরা এখান থেকে বেরিয়ে আসব, এবং বেরিয়ে আসলে যেটা হবে, হ্যাঁ, এটা হয়তো মনের অজান্তেই হোক আমরা এটা মুখোমুখি হবে। সেজন্য আমি বলছি যে যদি ইমিউনিটিটাকে স্ট্রং আমরা করি তাহলে এইটা মোকাবেলা করা কোনো বিষয় না। তো যাই হোক, আমি পবিত্র এই দিনে আমি সবার জন্য, আমার সকল ছাত্রছাত্রীর জন্য আমি দোয়া করছি, এই বলে যে সবাই যেন সুস্থ থাকে, সুন্দর মতো ঈদটা পালন করতে পারে, এবং পরবর্তী সময়টায় যেন সবার ভালো কাটে। তো ওকে, এখন আমি একটু পড়াশোনার দিকে আসি। আমি সর্বশেষ যে লেকচার, সেই লেকচারে আমি বলেছিলাম যে অ্যালডিহাইড এবং কিটোনের কিছু বিক্রিয়া নিয়ে আমি কথা বলবো। তো সেই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে কিছু যৌগের পরিচয় করে দিয়েছিলাম। সেটা কি? ইথানল, হ্যাঁ, প্রোপানন, মিথানল, আরটা হলো বেনজালডিহাইড। আমি এই 4টি যৌগ তোমাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম। এর মধ্যে প্রথম যে যৌগটা ছিল ইথানল, সেখানে 3টি আলফা হাইড্রোজেন আমি দেখিয়েছিলাম। তারপরে প্রোপানন, সেখানে 6টি আলফা হাইড্রোজেন আমি দেখিয়েছিলাম, হ্যাঁ। আর মিথানল এবং বেনজালডিহাইড, এই 2টার মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই, ঠিক আছে। তো এখন আমি এই 4টি যৌগকে যদি আমি 2টি ভাগে ভাগ করি, সেটা কি? প্রথম যে যৌগটা, এটা একটা অ্যালডিহাইড আলফা হাইড্রোজেন যুক্ত। দ্বিতীয় যে যৌগটা, সেটা হলো প্রোপানন বা এসিটোন, হ্যাঁ, সেটা হলো আলফা হাইড্রোজেন যুক্ত একটা কিটোন। এই 2টি যৌগের মধ্যে, একটা অ্যালডিহাইড এবং একটা কিটোন, 2টা যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন আছে, এবং এই আলফা হাইড্রোজেন থাকার কারণে এই 2টি যৌগ বিশেষ একটি বিক্রিয়া দেয়। সে বিক্রিয়াটা কি? সে বিক্রিয়াটি হলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ইংলিশে বলা হয় অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। তো এখানে কনডেনসেশন মানে হলো যে কার্বন কার্বন বন্ড ফরমেশন। কনডেনসেশন মানে ওই যে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে যেটা বুঝি ঘনীভবন, অর্থাৎ একটা তরল বাষ্প পদার্থকে যদি শীতল করি এটা ঘনীভূত হয়, সেই ঘনীভবন নয়। এখানে মূলত ঘনীভবন বলতে বোঝানো হচ্ছে কার্বন কার্বন বন্ড ফরমেশন, কার্বনের সাথে কার্বনের বন্ধন গঠিত হয়। তো যে সকল অ্যালডিহাইড বা কিটোন, অর্থাৎ যে সকল কার্বনিল যৌগের মধ্যে কমপক্ষে একটি আলফা হাইড্রোজেন আছে, ওই সকল কার্বনিল যৌগের 2 অণুর মধ্যে, এটা হতে পারে 2টা অ্যালডিহাইড, হতে পারে একটা অ্যালডিহাইড একটা কিটোন, অথবা হতে পারে দুটোই কিটোন, 3ভাবে হতে পারে, হ্যাঁ। অথবা এমন হতে পারে যে একটা অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন আছে আর একটার মধ্যে আলফা হাইড্রোজেন নাই, এরকমও কিন্তু হয়। তো আমরা ওইটা আবার বিশেষ নাম আছে ওই ধরনের বিক্রিয়া, এগুলো আমরা যাবো না, ইন্টারমিডিয়েটে নাই। তবে আমি শুধু এতটুকু বলি যে যদি একটা অ্যালডিহাইড একটা কিটোন হয়, অথবা 2টাই অ্যালডিহাইড হয়, অথবা 2টাই কিটোন হয়, এবং তাদের মধ্যে যদি কমপক্ষে একটি আলফা হাইড্রোজেন থাকে, তাহলে ওই সমস্ত যৌগের 2 অণুর মধ্যে কী হবে? ঘনীভবন, অর্থাৎ কার্বন কার্বন বন্ড ফরমেশন হবে। এখন এই যে বন্ড ফরমেশন যেটা হচ্ছে, হ্যাঁ, সেটা কীভাবে হচ্ছে? এটা হচ্ছে যে ইন প্রেজেন্স অফ ডাইলিউট অ্যাসিড অর ইন প্রেজেন্স অফ ডাইলিউট বেস, লঘু ক্ষার বা লঘু অ্যাসিডের জলীয় দ্রবণের উপস্থিতিতে তোমার কি হচ্ছে? এক অণু অ্যালডিহাইড এবং এক অণু কিটোন, এই 2টা পরস্পর, এক অণু অ্যালডিহাইডের সাথে আরেক অণু অ্যালডিহাইড, বা এক অণু অ্যালডিহাইডের সাথে এক অণু কিটোন, বা 2 অণু কিটোন পরস্পর কার্বন কার্বন বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয়ে অ্যালডল তৈরি করে। এখন এই যে বিক্রিয়াটা, আমি হাসানকে দেখতে পাচ্ছি, মাহমুদুল হাসান, ধন্যবাদ তোমাকে। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, এই যে এখানে
কার্বন কার্বন যে বন্ড ফরমেশন হয়, হ্যাঁ, তো সেটা কীভাবে হয় এটা আমি একটু আলোচনা করব। আর এই কার্বন কার্বন বন্ড ফরমেশনের জন্যই কিন্তু আলফা হাইড্রোজেন এখানে উপস্থিত থাকা দরকার। যদি তোমরা রিয়াকশান কৌশল, বিক্রিয়ার কৌশল যদি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবা যে আলফা হাইড্রোজেন সেখানে উপস্থিত থাকা কতটুকু জরুরি। ওকে, তাহলে আমি একটা বিক্রিয়া এখানে তোমাদেরকে আমি দেখাই, বিশেষ করে ইন্টারমিডিয়েট ক্লাসের জন্য। সেটা হলো কি, ইথানেল বা এসিটালডিহাইডের দুই অণুর মধ্যে যে বিক্রিয়াটা হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এখন আমি লিখছি বিক্রিয়াটা, যেমন আমার ইথানেল বা এসিটালডিহাইড এ এক অণু, আবার আরেক অণু CH3 CH আরেক অণু, এটা লঘু ক্ষার। লঘু ক্ষারের উপস্থিতিতেও হয়, আবার লঘু অ্যাসিডের উপস্থিতিতেও হয়। তবে ইন্টারমিডিয়েট ক্লাসে লঘু অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়াগুলো তেমন বইতে উল্লেখ করেনি, লঘু ক্ষারটাই বেশিরভাগ বইতে দেওয়া আছে, সেজন্য আমি এটাই তোমাদের সাথে আলোচনা করি। তো এখানে কি হয়, এখানে একটু দেখো, এই যে দুই অণু অ্যাসিটালডিহাইড বা দুই অণু ইথানল, এই যে এখান থেকে একটা আলফা হাইড্রোজেন সরে গেলে তখন এখানে কি হবে, কার্বন আয়ন তৈরি হবে। সেই কার্বন আয়নটা এই কার্বনের সাথে এসে নিউক্লিওফিলিক সংযোজন ঘটে এই এখানে হাইড্রোজেনটা সরে এই ও এর সাথে চলে আসলে OH হয়ে যাবে, আর CH2টা এটার সাথে যুক্ত হবে। তাহলে কি কি পদার্থ তৈরি হবে, হবে তোমার এই যে এখানে C, এখানে হয়ে যাবে OH, আর এই হাইড্রোজেনটা হলো এটা, আর বাকি যে অংশটা ওই যেটা যুক্ত হলো আর কি CH2 CHO। এই যৌগটাকে সাধারণ পদ্ধতিতে এটাকে বিটা হাইড্রোক্সি বিউটানেল বা ইউপেক পদ্ধতিতে যদি বলি 1 2 3 4 3 হাইড্রোক্সি বিউটানেল, হ্যাঁ, বা এটার আরেকটা নাম হলো এসিটালডল, মানে এসিটালডিহাইডের অ্যালডল, এই জন্য এটার নাম হলো কি এসিটালডল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গার থেকে একটা আলফা হাইড্রোজেন এখানে চলে আসলো, ওএস হয়ে গেল, আর কার্বন আয়নটা নিউক্লিওফিলিক এডিশন হলো এই কার্বনের সাথে, এই অ্যালডিহাইডের এই কার্বনের সাথে, তখন এটা হলো। এবং এটাকে আমরা বিটা হাইড্রোক্সি, এটা যদি কার্যকরীমূলক হয়, মূল কার্যকরীমূলক, এটা এখানে প্রতিস্থাপক, তাহলে এটা হলো যদি আলফা হয়, এটা হলো বিটা, তাহলে এটাকে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইডও বলতে পারি আমরা। 3 হাইড্রোক্সি বিটা হাইড্রোক্সি, হ্যাঁ, অ্যালডিহাইড। আচ্ছা, তাহলে এখন এটার এই যৌগটার মধ্যে উৎপন্ন পদার্থটার মধ্যে কি আছে, অ্যালডিহাইড গ্রুপও আছে, অ্যালকোহল গ্রুপও আছে। এই জন্য এই উৎপন্ন পদার্থটা অ্যালডিহাইড থেকে অ্যাল্ড এবং অ্যালকোহল থেকে অল নিয়ে মূলত অ্যালডলের নামকরণটি হলো। এই জন্য এটা কিন্তু উৎপাদের নামানুসারে এই বিক্রিয়াটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, মূলত এটাই ছিল ফার্স্ট রিয়াকশন। তার পরবর্তীতে বিভিন্ন ক্রসড অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এগুলো আলোচনা হয়েছে। তো যাই হোক, এই হলো আমাদের বিক্রিয়াটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তাহলে ঘনীভবন কীভাবে হলো, এই দেখো কার্যকরী মৌলকের এই কার্বনের সাথে এই আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনের এখানে ঘনীভবন হলো, এই দুই অণু পরস্পর যুক্ত হলো, তাহলে এই কার্বন কার্বন বন্ধনটা গঠিত হলো, হ্যাঁ, এই জন্য এটা ঘনীভবন, সেই সেন্সে এটা হলো। এখন যদি আমরা এটাকে যদি পাতন করি, মানে যদি তাপ দেই, তাহলে এই বিটা অবস্থান থেকে এখানে OH আর তার পার্শ্ববর্তী কার্বন থেকে, এই কার্বন থেকে একটা H গিয়ে, মানে পানি অপসারিত হয়ে, তাহলে এখন কি হবে, মাইনাস ওয়াটার, যদি আমরা তাপ দিয়ে পানি অপসারিত হয়ে কি তৈরি হবে, CH3 CH ডাবল বন্ড CHO। এটাকে সাধারণ নামে এটাকে ক্রোটোনালডিহাইড বলা হয়। তো যাই হোক, ক্রোটোনালডিহাইড বলা হয়, এটা উৎপন্ন হলো। এখন দেখো এই যৌগটা আমি কেন দেখালাম, এটা কিন্তু একটা অতিরিক্ত মানে স্টেপ। এই দেখো অ্যালডল ঘনীভবন কিন্তু এটাই এখানেই হলো, বাট এটা হলো যখন আমরা এটাকে পাতন করব তখন এই ক্রোটোনালডিহাইডটা হলো। আচ্ছা, এখন দেখো যদি এরকম যদি হয় যে এখানে হলো এসিটালডিহাইড আর এখানে হলো কি আরেকটা এসিটালডিহাইড, যদি এটা এইভাবে বিক্রিয়াটা হয়, আর যদি এরকম হয়, তাহলে আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, যে মনে করো একটা হলো এসিটালডিহাইড বা ইথানেল, আরেকটা হলো এসিটোন, CH3 C ডাবল বন্ড ও CH3 ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হলো,
এখান থেকে যদি আলফা হাইড্রোজেনটা এখানে চলে আসে তাহলে আমাদের কি হবে, এখানে CH3 CH OH CH2 C ডাবল বন্ড O CH3 এরকম হওয়ার একটা পসিবিলিটি থাকবে। আবার তার অন্যভাবে হয়, সেটা কি হয়, এখানে আমরা যদি দেখাই CH3 COH, এখানে CH3 CH2 CH, অর্থাৎ অ্যাসিটালডিহাইড থেকে আলফা হাইড্রোজেন গিয়ে যেটা হবে, আলফা হাইড্রোজেন গিয়ে যে কার্বন আয়নটা হবে সেটা অ্যাসিটোন বা প্রোপাননের কার্যকরী মৌলিকের সাথে এসে নিউক্লিওফিলিক সংযোজন হবে। আবার অ্যাসিটোন বা প্রোপানন থেকে আলফা হাইড্রোজেন গিয়ে যে কার্বন আয়নটা হবে সেটা অ্যাসিটালডিহাইড বা ইথানলের এই কার্বনের সাথে এসে যুক্ত হবে, কার্যকরী মৌলিক কার্বন। এই দুই ধরনের পদার্থ হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। এটা যদি আমি 1 নম্বর পদার্থ বলি, এটা 2 নম্বর পদার্থ, দুটোই হতে পারে। ঠিক আছে, এখন দেখো এখানে যে দুইটা পদার্থ 1 নম্বর এবং 2 নম্বর পদার্থ, এই দুইটা পদার্থ থেকে যদি এখানে পানি অপসারিত হয়, এখান থেকে OH, আর এখান থেকে যদি H অপসারিত হয়, তাহলে এখানে ডাবল বন্ড চলে আসবে। আর একইভাবে এখানে যদি OH আর এখান থেকে যদি H চলে যায় তাহলে এখানে ডাবল বন্ড চলে আসবে, তাহলে দুইটা ভিন্ন রকমের পদার্থ হবে। ওকে, এখন আমি তোমাদেরকে একটু আগের কথাটা বলি। যেমন আমরা এই প্রথম যে যৌগটা উৎপন্ন পদার্থটা, যেটা অ্যাসিটালডিহাইডের 2 অণুর মধ্যে যেটা হচ্ছে, এখানে যদি দেখায় এখান থেকে OH আর এখান থেকে H, তাহলে হয়তো তোমাদের কাছে প্রশ্ন, স্যার এখান থেকে OH আর এখান থেকে H যাবে না কেন? তোমরা ওই যে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে দেখবা হাইড্রোকার্বন অংশের মধ্যে সেখানে সাইজেফ সূত্র আছে, বা কোনো কোনো বইতে সেট জেফ সূত্র, তো সেখানে বুঝবা যেই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হলে অধিকতর শাখাযুক্ত অ্যালকিন তৈরি হবে, সে ধরনের অ্যালকিনই তৈরি হয়। এটা তোমরা সাইজেফ সূত্রের মধ্যে পড়বা। সে অনুসারে এখান থেকে OH আর এখান থেকে H অপসারিত হয়ে এই পদার্থটা তৈরি হবে, কিন্তু এখান থেকে OH আর এখান থেকে H যাবে না। তো একইভাবে আমরা এখান থেকে OH আর এখান থেকে H সরাবো, যদি পাতন করি একইভাবে এখান থেকে OH এখান থেকে H যাবে। তাহলে 1 নম্বর পদার্থ থেকে কি তৈরি হবে এবং 2 নম্বর পদার্থ থেকে যদি আমি এই যে একটু আগে যে দুইটা পদার্থ লিখলাম, যদি এরকম হয় যে প্রথম পদার্থ থেকে অপসারিত হলো, তাহলে কি হবে, CH, ঠিক আছে, C ডাবল বন্ড O CH3, তাহলে এটা হলো 1 থেকে প্রাপ্ত উৎপাদক। আর 2 যেটা সেখান থেকে হবে CH3 CH3 ডাবল বন্ড CHO। এটা হলো, যদি আমরা একটু আগে যে দুইটা পদার্থ দেখাইছি ওই দুইটা পদার্থকে যদি আমরা পাতন করে পানি অপসারণ করি, তাহলে 1 নম্বর পদার্থ থেকে যেটা একের যেটা আমি লিখলাম এই পদার্থটা তৈরি হবে, আর 2 নম্বর পদার্থ থেকে এটা তৈরি হবে। এখন আমি এতটুকু পর্যন্ত তোমাদের ইন্টারমিডিয়েট ক্লাসে আসার প্রয়োজনটা কেন অনুভব করলাম, তোমরা খেয়াল করবা তোমাদের বিভিন্ন সালে যে উদ্দীপকগুলো আসে সেই উদ্দীপকগুলোতে দেখবা যে এরকম একটা পদার্থ দেওয়া হলো উদ্দীপক দিয়ে। তা এখন বললো যে 1 নম্বরে যে এই পদার্থটাকে ওজোনোলাইসিস করলে যে বিক্রিয়া সংঘটিত হয় তার সমীকরণ সহ লিখো। ওকে, হলো। তারপরে 2 নম্বর বলল যে উক্ত পদার্থটিকে ওজোনোলাইসিস করলে যে দুটি পদার্থ পাওয়া যায়, সে দুটি পদার্থের মধ্যে পার্থক্য লিখো, অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্য সেখানে এরকম প্রশ্ন থাকে। আবার এরকম হলো যে উদ্দীপকে উল্লেখিত যে যৌগটি, সেই যৌগটি অ্যাসিটালডিহাইড থেকে কিভাবে তুমি তৈরি করবে, বা ইথানল থেকে বা প্রোপানন থেকে কিভাবে তৈরি করবে, তাহলে তোমাকে তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা জানতে হবে। ঠিক আছে, তো একইভাবে অথবা তোমাকে বলতে হবে এই বিক্রিয়াটি বিশ্লেষণ করে তুমি কী ধরনের পদার্থ পেতে পারো, উপযুক্ত বিক্রিয়া বিশ্লেষণ করো, বা এটার ক্ষেত্রে এরকম দিতে পারে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে ভাঙি, ওজোনোলাইসিস করি, তাহলে দেখবা যে এটা একটা কিটোন অ্যাসিটোন বা প্রোপানন তৈরি হবে, আর এটা কি তৈরি হবে, অ্যাসিটালডিহাইড তৈরি হবে বা ইথানল তৈরি হবে। আর এটাকে বাংলা একই অবস্থা হবে, বাট এখানে
এখানে কার্বন আয়ন তৈরি করলো কে? প্রোপানন। আর এই যৌগটার জন্য কার্বন আয়ন তৈরি করলো কে? ইথানল। ঠিক আছে? তা যাই হোক, আমি তোমাদের সাথে আজকে বিশেষ করে ক্লাসে আসার উদ্দেশ্য ছিল যে তোমাদের একটু পড়াশোনার কন্ট্যাক্টে থাকা। আমি জাস্ট এখানে এই বিক্রিয়াটা, বিশেষ করে আজকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা এখানে আলোচনা করলাম। এখন আমি এটার উপরে একটু সম্পূরক প্রশ্ন নিয়ে কথা বলি। সেটা হলো, তোমরা দেখবা যে মাহমুদ হাসান মাহমুদ আমাকে ফলো করছে, ধন্যবাদ মাহমুদকে। আমি যে বিষয়টা এই মুহূর্তে আমি আনতে যাচ্ছি সেটা হলো, ইন্টারমিডিয়েট বইতে যে লঘু ক্ষার দিয়ে ব্যাখ্যা দেওয়া হলো, লঘু অ্যাসিড দিয়েও কিন্তু ব্যাখ্যা দেওয়া যায়। সেটার জন্য প্রথমে অ্যাসিডের উপস্থিতিতে প্রোটনেশন হয়, হ্যাঁ, তারপরে তোমার সংযোজনটা ঘটে। সেটা আরেকটু ভিন্ন রকমের কৌশল, কিন্তু ইন্টারমিডিয়েট ক্লাসে ওইটা দরকার নেই আমার। তবে মনে রাখতে হবে, যদি লঘু অ্যাসিড হয়, হ্যাঁ, সেক্ষেত্রে যদি কোনো কারণে এই অ্যাসিডের কনসেন্ট্রেশনটা একটু বেড়ে যায়, তাহলে আমরা দেখতে পাই যদি অ্যাসিটালডিহাইড বা ইথানল হয়, তাহলে এটা প্যারালডিহাইড উৎপন্ন হয়। একটি কমন উদ্দীপক সংক্রান্ত আলোচনা স্যার, হ্যাঁ, যথেষ্ট সুন্দর। আচ্ছা আচ্ছা, সবুর আমাকে ফলো করছেন, ওকে, সবুরকেও ধন্যবাদ। হ্যাঁ, তা আমি যে বিষয়টা এই মুহূর্তে তোমাদের সাথে আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি স্টুডেন্টদের উদ্দেশ্যে, সেটা হলো, যদি এই লঘু যে ক্ষারটা আমরা ইউজ করলাম, যদি এটা গাঢ় ক্ষার হয়ে যায়, কী হবে? তাহলে আলফা হাইড্রোজেন থাকলে কি কোনো বিক্রিয়া হবে না? হ্যাঁ, হবে। তখন কি হবে? অসংখ্য অ্যালডিহাইড বা কিটোন, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন আছে, তারা পরপর যুক্ত হইয়া বিশাল আকৃতির, হ্যাঁ, পলিমার চেইন গঠন, অর্থাৎ অসংখ্য অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হবে এবং সেক্ষেত্রে রেজিন তৈরি হবে। ঠিক আছে? তো তাহলে যদি আমরা লঘু ক্ষারের জায়গায় যদি আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড বা কিটোনের ভিতরে যদি গাঢ় ক্ষার দিই, তাহলে এখানে এরকম চেইন পলিমার কনডেনসেশন বিক্রিয়াগুলো সেখানে হবে এবং পলিমার তৈরি হবে। ওকে, আচ্ছা। আর যদি আমি একটু আগে বলছি, যেমন অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে আমরা যদি লঘু অ্যাসিড দিয়ে যদি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া করতে যাই, কিন্তু সেক্ষেত্রে যদি একটু গাঢ় হয়ে যায়, তাহলে কী হবে? 3 অণু অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটোন পরস্পর যুক্ত হয়ে প্যারালডিহাইড তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, তা এবং বাংলাদেশে যখন বিশেষ করে অ্যালডিহাইড, বিশেষ করে ফরমালিন নিয়ন্ত্রণের ক্ষেত্রে যখন ঘটনা ঘটছিল, তো ফরমালিন কীভাবে নিয়ন্ত্রণ করবে, তখন কিন্তু চমৎকার একটা নাটক ব্যবসায়ীরা কিন্তু জমাইছিল, যে তারা তো আর ফরমালিন বাইরে থেকে কিনে আনতে পারতেছে না। তখন তারা কি করলো? তারা ফরমালডিহাইড, দ্যাট ইজ মিথানলের যে পলিমার, ওই পলিমার পদার্থগুলো তারা বাইরে থেকে ক্রয় করা শুরু করলো। হ্যাঁ, তো আনার পরে তখন এই পলিমারগুলোকে তারা লিকুইড আকারে তারা বাইরে থেকে আনে, এটাকে আবার দেশে এনে এটাকে ডিকম্পোজিশন করে আবার ফরমালডিহাইডে তারা কনভার্ট করে আবার ফরমালিন আকারে ইয়ে করলো। তাহলে সরকারকে কিন্তু ফাঁকি দেওয়ার জন্য কিন্তু তারা এই কাজগুলো করেছে। তো সবচেয়ে মজার বিষয় হলো, তখন এটা নিয়ে 2000 খুব সম্ভবত 12-13 এই সময়টার দিকে, তখন কিন্তু এটা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকার কিন্তু বেকায়দায় পড়ে গেছিলো যে এটাকে কীভাবে রোধ করা যায়। তখন যাক, ওখানে ওই মন্ত্রণালয়ের একজন উপসচিব, আমাদের কেমিস্ট্রির আমাদের জুনিয়র ভাই ছিল, ওখানে দায়িত্বে ছিল, এবং তাকে একটা ফাইল রেডি করার জন্য বলছিল। তখন সে আমার থেকে পরামর্শ নিয়েছিল যে ভাই, এটা কিভাবে আমরা সরকারিভাবে রোধ করতে পারি। তখন এটা তাহলে বাজারে বাইরে থেকে তো ফরমালিন কি আনা নিষিদ্ধ, তারপরেও দেশে ফরমালিন আসলো কোত্থেকে? তখন আমি তাকে একটু স্মরণ করে, সেও কেমিস্ট্রি, সে তাকে স্মরণ করে দিয়েছিলাম যে আসলে তারা ফরমালডিহাইডটা তারা বিদেশ থেকে না এনে ফরমালডিহাইডের পলিমারটা তারা আনছে। হ্যাঁ, তখন তো স্বাভাবিকভাবে ওইটার উপরে তো নিষেধাজ্ঞা নাই। পরবর্তীতে 2012 বা 13 দিকে তখন এবার মন্ত্রণালয় থেকে একটা রিকমেন্ডেশন যায় যে শুধুমাত্র ফরমালডিহাইড নয়, ফরমালডিহাইডের যে উপজাত, অর্থাৎ যে পদার্থ থেকে ফরমালডিহাইড তৈরি করা যায়, এমন উপজাতও কিন্তু ওই মুহূর্তে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়। তার পরবর্তীতে এই ফরমালিনের বাজারে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে একটা পড়া যখন আলোচনা করি অনেক কথায় চলে আসে, অনেক বলার ইচ্ছা থাকে, এগুলো 2-1 ক্লাসে আসলে এভাবে ভালো মতো শেখানো সম্ভব নয়। সামনাসামনি হলে অনেক শেখানো যাইতো, ভালো লাগতো। হ্যাঁ, তো আমি আর আমার এই আজকের এই আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না। তোমাদের সাথে খুব শিগগিরই কেনিজারো বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্য এবং সেখানে উদ্দীপক দিয়ে যে প্রশ্নগুলো আছে, আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ
আজকে যেহেতু একটা বিশেষ দিন, আমি আর আলোচনা করছি না। তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং সামনে যে ঈদটা তোমরা সুন্দর মতো ঈদটা কাটাবে এবং নিরাপদভাবে তোমরা এই সময়টা অতিবাহিত করবে। তবে হাল ছেড়ে দেওয়া যাবে না, পড়াশোনা থেকে দূরে থাকা যাবে না, অবশ্যই পড়াশোনা থাকবে এবং শেয়ার করবে। আমি শেয়ার করলে খুবই খুশি হব। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।